সেনাপ্রধান বলেন যে এখন কঠোর হবেন না, আপনি কখন কঠোর হবেন? আপনি অস্ত্র উদ্ধার করতে পারেন না, আমারও বলে নির্বাচন দিবেন ডিসেম্বরে। বিডিআর সদস্যরা তো পরিকল্পনা করে নাই, পরিকল্পনা তো কেউ না কেউ করছে। সার্বিকভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত, মইনু আহমেদ, আমি বলে একটা অথর্ব সেনাপ্রধান। আজকের বিডিআর দেখেন, হাসিনার বিডিআর দেখেন, সেম ডিজি, সে তো হাসিনার সময় ছিল, দেখেন কতটা নতজানু ছিল। আমরা নির্বাচনকে লক্ষ্য করে আমাদের দল হচ্ছে না। এই পরিবর্তনগুলো যদি আমরা বুঝতে পারতাম যে এই সরকারই দিতে পারতেছে, তাহলে আমাদের রাজনৈতিক দল করার প্রয়োজনই পড়তো না। এই পরিবর্তনগুলো যদি বিএনপি দিতে পারবে, এই কনফিডেন্স আমাদের থাকতো, আমরা রাজনৈতিক দল যেতাম, আমরা সবাই বিএনপির সাথে রাজনীতি করতাম। আমাদের বিডিআর গুণগত মান ভারতের বিএসএফ থেকে অনেক উপরে ভাই। এর অস্ত্রের প্যাটার্ন, দক্ষতা, ট্রেনিং তো আমরা করি, মিলিটারি অফিসার ট্রেনিং করাই, কমান্ডো আমরা করি। ভারতের বিএসএফ ট্রেনিং করায় কারা? ওদের অফিসার কারা? জাস্ট আমাদের আনসারের সমসাময়িক বলতে পারেন বড় জোর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আজকের মাই টিভি সংলাপের শুরুতেই আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি এবং রুহের মাগফিরাত কামনা করি বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী যিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ আল নোমানের প্রতি, এবং একই সাথে যারা ঠিক 2009 সালে নির্মমভাবে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার হয়ে 57 সেনা কর্মকর্তা সহ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, শাহাদাত বরণ করছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আত্মার শান্তি কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের মাই টিভি সংলাপে, পরিচয় করে দিচ্ছি, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, বীর প্রতীক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে অশেষ ধন্যবাদ। যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার সালাম। আমি গর্বের সহিত আবু সাইদ তার সহযোদ্ধার প্রতি আমার শ্রদ্ধা, আর 57 জন অফিসার মারা গেছেন তাদের প্রতি আমার মানে খুব দুঃখে বিষণ্ণ, মহান আল্লাহর কাছে দোয়া করে তাদের ব্যস্ত। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের শিরোনাম ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যাশা। আমাদের সাথে অনুষ্ঠানের মধ্যেই যুক্ত হবেন, স্টুডিওতে উপস্থিত হওয়ার কথা রয়েছে আব্দুল হান্নান মাসুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক। আমরা আজকে, আপনারা জানেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন, নতুন দল গঠনের প্রক্রিয়ার তারা প্রোগ্রামও দিয়েছেন 28 তারিখ। তো সার্বিকভাবে সেইটি কথা বলবো, জাতীয় ঐক্যের কথা বলেছেন সেনাপ্রধান, সে বিষয়ে কথা বলবো। তবে হাসিনুর রহমান, বীর প্রতীক, আপনার কাছ থেকে আজকে আসলে প্রথম আমরা শুরু করতে চাই, সেটি হচ্ছে যে নির্মম ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে নিশ্চয়ই 2009 সালে, যেটির আজকে পুরো জাতি সেই সেনা কর্মকর্তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। তার পরে সেনাপ্রধান আজকে তার বক্তব্যে বেশ কিছু বিষয় বলেছেন, আপনি দেখেছেন। আমরা আসলে সেই আলোচনায় যাওয়ার আগে এই যে 2009 সালের পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার, তার একটা কমিশন গঠন হয়েছে আপনি জানেন, এবং সেই কমিশন কিছু বিষয় বলেছে যে এই হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত ছিলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা যতটুকু জানি যে আপনি যখন আপনি বাহিনীতে ছিলেন তখন দুবার সিও ছিলেন বিডিআর, তৎকালীন বিডিআরেরও, তো আপনি বিডিআরের সাথেও সম্পৃক্ত ছিলেন। আপনার কাছ থেকে একটু শুনতে চাই সেই বিষয়গুলো। সত্যিকার অর্থে বলতে গেলে বিডিআরের জওয়ানরা সেনাবাহিনীর জওয়ানের মধ্যে একই সমান। যেমনটা আমাদের সেনাবাহিনীর সদস্যরা আমরা ভালোবাসি, একই রকম আমাদের সম্পর্ক। আমরা কিন্তু এদেরকে কোনো রকম পার্থক্য দেখি না। যোগ্যতা, দক্ষতা এবং তাদের সিদ্ধান্ত খুবই উন্নত মানের। এই বাহিনী নিয়ে আমি পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ করতাম, আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। বিশ্বাস করেন, বোঝাইতে পারবো না এই বাহিনীটা এত কলঙ্কিত অধ্যায় আসবে, এটা আসলে ভাবা যায় না। যেমন সেন্ট্রাল সুবেদার মেজর নুরুল ইসলাম সাহেব আমার একজন সুবেদার ছিলেন, বেস্ট সুবেদার, গ্র্যাজুয়েট পাস। আরেকজন ছিলেন গফরান মল্লিক, আর্টে ব্যাটালিয়নের সুবেদার, উনি মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করতেছেন দণ্ড, ইনি আমার সুবেদার ছিলেন। আমার খুব ভালো সুবেদার ছিলেন। কেন এমনটা হলো আমি জানি না। সৈনিক, আমার কথা হলো একটা বিচার হয়েছে, বিচারের মধ্যে একটা সমস্যা আছে ভাই। ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সেনাবাহিনী অফিসাররা, মারা গেছেন। পরিবার যারা মেরেছে তারাও আমাদের সরকারি বাহিনীর লোক, যারা মারা গেছে তারা সরকারি, তদন্ত করছে তারাও সরকারি। আমরা ধারণা করি রাজনীতিবিদরা জড়িত, এরাও সরকারের। বিচারক সরকারি, সত্য কথা। আপনার দেখবেন গোয়েন্দা, এটাও সরকারি।
তারপরে মনীষা, জয় মামুন, সবই বুঝতে পারছেন একটা প্ল্যাটফর্মের। তো এখান থেকে সব সত্য যে বের হয়েছে এখানে সংশয় আছে। আমরা মনে করি এখানে বিদেশি শক্তি জড়িত আছে। কারণ আপনারা হয়তো জানেন আমি জেলে গিয়েছিলাম, জেলে গফরান মল্লিক, সেলিম, ওদের সাথে অনেক কথা হয়েছে, অনেক সত্য কথা বলতে চাইছে। আমি শুনছি অনেকটা না শুনে বলছি পিন্টু ভাইয়ের কাছে যাও, উনি তো বিএনপি করে সরাসরি। পিন্টু, হ্যাঁ, মারা গেলেন যিনি আমাদের পুরান ঢাকার। উনি যেহেতু প্রতি সপ্তাহে মোটামুটি আদালতে আসেন, তোমাদের মেসেজটা ম্যাডামকে জানাতে পারবেন। তা আমার তো সেই সুযোগ নাই। আলটিমেটলি পিন্টু ভাই সব জানতেন, সব তাকে বলা হয়েছে। পিন্টু ভাই জেলে মারা গেছে। সব জানতেন বলতে হচ্ছে এই যে ভিতরে যারা ছিল তারা তাদেরকে বলেছে, তাই তো? হ্যাঁ, অনেক সদস্য তো ভিতরে ছিল, আমার অনেক সৈনিকও ছিল, গফরান মল্লিক ছিল। এখন কথা হলো এতটা স্পষ্ট কাতর, কেউ যদি এখন আপনার মুখে মুখে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কতটুকু জানে, তার স্বামী মৃত্যুটা জানে, বা পরিকল্পনাকারীতে আমরা খুঁজে পাইনি। বিডিআর সদস্যরা তো পরিকল্পনা করে নাই, পরিকল্পনা তো কেউ না কেউ করছে। প্রচুর টাকা দেওয়া হয়েছে, অসংখ্যবার, 20-এর অধিকবার তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে। এই লিফলেট ছাপানো থেকে শুরু করে এটা আমাদের সৈনিকদের মাথা থেকে আসে নাই। কিন্তু অংশগ্রহণ তো, অংশ নিয়েছিল তো, তারা হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে, সেটা তো দণ্ড হয়েছে, কোনো অসুবিধা নাই। আমার পরিকল্পনা বাদ পড়ে গেছে, তারা বাদ পড়ার কথা। জাতির কি জানা উচিত কারা এই সাথে জড়িত। এটা কি আদৌ জানবে জাতি? ইনশাআল্লাহ জানবে, ইনশাআল্লাহ জানবে। যে কমিশন হয়েছে, আমরা কি কমিশনের যোগ্য জেনারেল আছেন, বাকি যারা আছে আমার মনে হয় এটা সম্ভব। আমরা আমাদের দর্শকরা আসলেই বুঝতে চায় যে একটা দেশ রক্ষায় বা সীমান্ত রক্ষায় যে বাহিনীটি, যে বাহিনীর নেতৃত্ব সেনাবাহিনীর চৌকস অফিসারদের মাধ্যমে তারা পরিচালিত হয়, তো সেই বাহিনীটিকে আসলে কারা এইভাবে একদম তাদের আত্মুর ঘর যেখানে সেখানেই মেরে ফেললো নেতৃত্ব দেয়াকে, এটার পেছনে আসলে মূল কারণগুলো কি থাকতে পারে? এবং বিশ্বের ইতিহাসে কি এরকম আর কোনো ঘটনা আছে আদৌ? পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটে নাই, একসাথে 57 জন অফিসার মারা যাওয়া পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। আমি এটাও আশা করি না পৃথিবীর ইতিহাসে এই জিনিসটা ঘটুক। এটা সুপরিকল্পিত একটা হত্যাকাণ্ড। এবং আমরা যে বড়ই বাড়ি এবং যে আমরা যে বলি রৌমারির যে ঘটনা, তার প্রতিশোধ একটা নেওয়া দরকার ছিল ভারতের বিএসএফ এর। ভারতের বিএসএফ, আপনি তো তার অপারেশনে, সেই অপারেশনে ছিলেন। আমরা ওই অপারেশনে ছিলাম না, একটা না কোনটায় যেন আমি রাইখানছড়িতে ছিলাম। কথা রাইখানছড়িতে আমরা যুদ্ধই করতাম মূলত, বাট আমাদের বিডের গুণগত মান ভারতের বিএসএফ থেকে অনেক উপরে ভাই। এর অস্ত্রের প্যাটার্ন, দক্ষতা, ট্রেনিং তো আমরা করি, মিলিটারি অফিসার ট্রেনিং করাই, কমান্ডো আমরা করি। ভারতের বিএসএফ ট্রেনিং করায় কারা, ওদের অফিসার কারা? জাস্ট আমাদের আনসারের সমসাময়িক বলতে পারেন বড়জোর। তো এই বাহিনীর একটা ক্ষতি করার দরকার ছিল। ওদের মূল পরিকল্পনা ছিল বিডিআর থেকে যেন সেনাবাহিনী প্রত্যাহার হয়ে যায়, সিভিল দ্বারা পরিচালিত হোক আনসারের মতো, আর সেনাবাহিনীর যাতে বিডিআর ভেঙে ফেলা হয়। একই সাথে আপনার একটা প্রতিশোধ, বিএসএফের মান উঁচু করার জন্য প্রতিশোধ, এটা সম্পূর্ণ একটা গোয়েন্দা পরিকল্পনার মাধ্যমে এটা করা হয়। সার্বিকভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত। আপনি দেখেন মানে 8টার দিকে উনি খুনিদের সাথে মিটিং করেন, ততক্ষণে কিন্তু অনেক লাশ বেরিয়ে গেছে, মারা হয়েছে উনি জানেন। খুনিদের সাথে যমুনাতে বসে 14 জনের সাথে আমি যতটুকু জানি মিটিং করেন। সেনাপ্রধান ছিলেন যেন আমাদের মইনু আহমেদ, আমি বলে একটা অথর্ব সেনাপ্রধান, যিনি নিজ যোগ্যতা প্রমাণ করতে পারেন নাই, ওই মিটিংও থাকেন নাই। খুনিদের সাথে আবার মিটিং কি? আর শেখ হাসিনা কবে থেকে সমর বিশেষজ্ঞ হলেন আমি জানি না, কি অভিজ্ঞতা তারা আছেন। ওখানে উচিত ছিল পুরানো এক্সপার্ট জেনারেলদের নিয়ে আসা, এক্সপার্ট সেনাপ্রধানদের নিয়ে আসা, আলোচনা করা। আসলে সরকার নিজে জড়িত। আমি যে বললাম সব সরকারি বাহিনী এই জিনিসটা বাইর করতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। ফ্যাসিস্ট হাসিনা তার কার্যক্রম শুরু করে বিডিআর হত্যার মাধ্যমে, এর মাধ্যমে সে আস্তে আস্তে শুরু করে। আপনার 57 জন অফিসারের কথা বলতেছেন, এরপরে বহু 57 বার চলে গেছে এই ঘটনার সাথে জড়িত হয়ে হৃদয় খোরানোর জন্য অনেক অফিসার, আমরা শত শত অফিসার বঞ্চিত হয়েছি হাসিনা দ্বারা। এবং আমাদের যারা সিনিয়র জেনারেল ছিলেন তারাও অনেকটা জিম্মি ছিলেন। আজকের বিডিআর দেখেন, হাসিনার বিডিআর দেখেন,
সেম ডিজি ও আছে আমার জুনিয়র, সে তো হাসিনার সময় ছিল, দেখেন কতটা নতজানু ছিল। ডক্টর ইউনূস আসার পর তার ক্ষিপ্ততা দেখেন, তার আচরণ দেখেন। আমরা একটা বাঘকে শিয়াল বানিয়ে রাখছিলাম, বাগদাস বানিয়ে রাখছিলাম, হাসিনা বাগদাস বানিয়ে রাখছিল। এখন নেতৃত্বের জন্য আজকে সে কিন্তু আবার আগের ফর্মে আইছে। আমি মনে করি বিডিআর নামটা গর্বের নাম, এটা নাম পরিবর্তন করে বাহিনীকে ধ্বংস করা যায় না, ড্রেস পরিবর্তন করে ধ্বংস করা যায় না। এই অপকর্মের সাথে আমাদের সেনাবাহিনীরও কিছু দায়িত্বহীনতা পরিচয় দিছে। জি হাসান ভাই, আমি একটু আপনার কাছ থেকে জেনে নেই, সেটি হচ্ছে যে আপনি অনেকগুলো অভিযোগ করলেন, কোনো একটি দেশকেও ইঙ্গিত করলেন এবং সুনির্দিষ্টভাবে কমিশনও বলেছে যে পার্শ্ববর্তী দেশের কথা। আচ্ছা, এরকম কি কোনো আইন আন্তর্জাতিকভাবে আছে যে এইগুলো যদি প্রমাণ হয় সেই দেশের ব্যাপারে ক্লেম করার কোনো সুযোগ আছে, না আপনারা নিজেরাই আলোচনা করব? যেমন এই যে জাতিসংঘের একটা তদন্ত দল হলো জুলাই অভ্যুত্থানের সময় কারা জড়িত গুম খুনে সেটি বলল, তো সেই 2009 সালের এই বিষয়গুলো যদি আসে তাহলে কি এরকম আন্তর্জাতিক কোনো অঙ্গন আছে এগুলো প্রমাণ করার বা বলার? হলো ভাই, যেটা চলে গেছে চলে গেছে, জাতি অন্তত জানুক কে আমাদের আসল দুশ্মন শত্রু। ভারত তো আমাদের সরকার, আগের হাসিনা সরকার বলছেন আমাদের রক্তের বন্ধু, রক্তের সম্পর্ক। আমরা সত্যি করে জানতে চাই আপনি এটা বলতেছেন কেন? আমাদের প্রচুর অফিসার, প্রচুর বাঙালি মারা গেছে, প্রায় 30,000 বাঙালি। তাদের লাভটা কি আসলে? আমাদের সীমান্ত সুরক্ষায় থাকলে তাহলে তো তারা 3 দিক থেকে থাকা দেশ হিসেবে আমাদের সীমান্ত যদি সুরক্ষিত থাকে সেক্ষেত্রে তো তাদেরও ভালোই থাকার কথা। না না, বিষয়টা সেরকম না। আমরা মনে করছি একটা দর্শনের, এটা কি শুধু সীমান্তের সাথে সম্পর্কিত নাকি? না না না, গোটা বাংলাদেশ, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। আচ্ছা, আমাদের বিডিআর তো আমাদের সেনাবাহিনীর একটা অংশ, আনঅফিসিয়ালি। যুদ্ধের প্রথমটা শুরু করে বিডিআর, তারপরে আমরা কাছাকাছি চলে আসি। আগে তো আমরা পোশাক পরিবর্তন, একই পোশাক, চাকরির অবস্থায় পোশাক পরিবর্তন করতাম, একই জয়েন করে ফেলতাম সাথে সাথে। আমরা কোনো পার্থক্য দেখি না, বা গুণগত মানে কোনো পার্থক্য থাকে না। এখন আমরা ডিফেন্স বাড়াইতে পারি না, আন্তর্জাতিক চাপ থাকে, যেহেতু তৃতীয় বিশ্বের দেশ। কিন্তু আমরা তো বিডিআর বানাতে কোনো অসুবিধা নাই, পুলিশ বানাতে, আর্ম পুলিশ ব্যাটালিয়ান বানাতে কোনো অসুবিধা নাই, এপি ব্যাটালিয়ান বানাতে কোনো, আর্ম পুলিশ ব্যাটালিয়ান, আনসার ব্যাটালিয়ান যেটা বানাতে কোনো অসুবিধা নাই। এটা আমরা যুদ্ধে লাগাইতে পারি। তো আনসাররা ভালো যুদ্ধ করে আমাদের হিলটেক্স আমাদের সাথে। সুতরাং এই ডিফেন্স পোটেনশিয়ালটা নষ্ট করার জন্য এই কাজটা করা। আমি এই সাথে দেখেন কয়েকশো অফিসার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনি বিচার প্রক্রিয়ার যে বিষয়টি এখন পর্যন্ত হচ্ছে, এখন পর্যন্ত যারা, আপনাদের অবজারভেশন কি? ইতিমধ্যেই অনেককে কিন্তু মুক্তি পেয়েছে, সেটি নিয়েও আবার কারো কারো আপত্তি আছে যে গণভাবে মুক্তি দেওয়া হচ্ছে কিনা, সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে কিনা, এরকম কিন্তু কিছু কথা আছে। একটা এক্সাম্পলও পাবেন না যে কাউকে দণ্ড আছে তাকে মাফ করা হয়েছে, তার দণ্ড পার হয়ে গেছে, এখন সে একটা মানে সিদ্ধান্তহীনতার জন্য রয়ে গেছে। আপনি তা তো রাখতে পারেন না। আপনার করা উচিত ছিল 2টা মামলা করা হয়েছে, একটা হলো গিয়া এক্সপ্লোসিভ মামলা, আর একটা নর্মাল মামলা। তো নর্মাল মামলা সে হত্যার সাথে জড়িত ছিল না, সহযোগী ছিল, দণ্ড কম ছিল, তার ওই সময়টা পার করছে, অপরাধ অতিক্রান্ত করছেন, সে অপরাধী বা দণ্ড ভোগ করছে, সে ক্ষমা পাইতেই পারে, না পাওয়া তো কোনো কারণ নাই, নৈতিক কোনো কারণ নাই। এখন একটা অপরাধ এক্সপ্লোসিভ মামলা দেওয়া আছে যার কোনো কারণ নাই, তো দিয়েই থাকে মামলা একসাথে কেন বিচার করলেন না? একসাথে হওয়ার কথা। তো মানে কোনো এক্সপ্লোশন তো হয় না সেপারেট, মানে যে যার দণ্ড পাওয়ার সেই দণ্ডটা না পেয়ে বেআইনিভাবে ছাড়া পাচ্ছে না, মুক্তি পায় না, বেআইনিভাবে কেউ মুক্তি পায় না। এবং যাদের হত্যা মামলার যারা আসামি, ভাই ওটা তো শুধু ওইটার জন্য। আর যাদেরকে দেওয়া হয়েছে জামিনে দেওয়া হয়েছে, এক্সপ্লোসিভ মামলা থাকার পর জামিনে দেওয়া হয়েছে, তো দিতেই পারে জামিন। এক্সপ্লোসিভ মামলা এমন কোনো মামলা না যে দণ্ড সে যে অতিক্রান্ত করছে তার চেয়ে বেশি দণ্ড। মানে আইনে যেখানে জামিন পাওয়ার যতটা অধিকার আছে ততটুকু দেওয়া হচ্ছে, খুনের মামলা বা হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের। যাদের দণ্ড হয়ে গেছে মৃত্যুদণ্ড তাদের কিন্তু কাউকে মাফ করা হয় নাই, যার দণ্ড এখন অতিক্রান্ত হয় নাই তাকে ছাড়া হয় নাই। এটা রিমার ছড়াচ্ছে খালি কারণ ছাড়া। আপনি তো অন্য জুলুম জালিম হইতে পারেন না, আইন মেনে তো দেশে চলতে হবে। বিচার প্রক্রিয়া ভুল হইতে পারে, সেটা ভিন্ন জিনিস, বাট এইখানে কাউকে কিন্তু ছাড়া হয় নাই। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিরতির আগে প্রথমবারের মতো পরিবর্তিত নামে
শহীদ সেনা দিবস নিয়ে যে কথা সেইগুলো আমরা সে আলোচনা অনেকটাই শুনেছি। আমরা হান্নান মাসুদের কাছ থেকে একটু যেতে চাই। আজকে আপনারা দর্শক দেখেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে অন্যতম সংগঠক নাহিদ ইসলাম এতদিন সরকারের সাথে ছিলেন, উপদেষ্টা ছিলেন, তিনি আজকে পদত্যাগ করেছেন এবং তিনি কেন পদত্যাগ করেছেন তাও স্পষ্ট করেছেন। সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই। নাহিদ ইসলামের পদত্যাগের সময় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সুসংহত করতেই রাজপথে বেশি ভূমিকা রাখতে চাই, তিনি সেটা বলেছেন। সেই প্রসঙ্গ নিয়েই ফিরছি। হান্নান মাসুদ, আপনাদের দল তো আত্মপ্রকাশ আপনারা 28 তারিখ করবেন নিশ্চয়ই, আপনার যতটুকু জানি। সে দলের স্ট্রাকচারটা আসলে কি হবে একটু যদি বলতেন, এবং এটি কি মোটামুটি ফিক্সড যে নাহিদ ইসলামী প্রেসিডেন্ট হচ্ছে? কোন প্রক্রিয়ায় সেটি আপনারা নেতৃত্ব নির্বাচন করছেন? ধন্যবাদ। আসলে হচ্ছে আমাদের 28 ফেব্রুয়ারিকে আমরা সামনে রেখে আমরা নতুন একটি রাজনৈতিক দলের দিকে আগাচ্ছি, যেটা মূলত হচ্ছে এই দেশের মানুষকে আমাদের কথা দেয়া ছিল যে হচ্ছে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিব। কিন্তু সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সঙ্গে নিয়ে আমরা একটা রূপরেখা তৈরি করতে চেয়েছি। সকলকে আমরা আহ্বানও করেছিলাম, একই সাথে ছাত্র রাজনীতিরও নতুন রূপরেখা তৈরির কথা বলেছি। কিন্তু দেখা গিয়েছে যে হচ্ছে গতানুগতিক রাজনীতি করতেই তারা পছন্দ করছেন। তারা হচ্ছে গতানুগতিক পাওয়ার পলিটিক্স থেকে বের হয়ে নতুন ধারার কোনো রাজনীতি করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছেন না। তারা অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রের কি কি সংস্কার হবে সেই দিকটাই প্রাধান্য দিচ্ছেন, কিন্তু দলীয় সংস্কারগুলোর দিকে প্রাধান্য দিচ্ছেন না। যার ফলশ্রুতিতে আমরা দেখি যে হচ্ছে সেন্ট্রাল থেকে আপনার তৃণমূল কখনো কন্ট্রোল করতে পারছে না, এবং হচ্ছে এক ব্যক্তি কেন্দ্রিক বা এক পরিবার কেন্দ্রিক রাজনীতিগুলোই মূলত হচ্ছে আপনার হচ্ছে সামনে আসছে ঘুরে ফিরে। তো সেই জায়গা থেকে বের হয়ে এসে ব্যক্তি কেন্দ্রিক না হয়ে, পরিবার কেন্দ্রিক না হয়ে আমরা একটি নতুন রাজনৈতিক ধারার কথা বলছি। সেটা আমরা কয়েকটি রাজনৈতিক দলকে আমরা সামনে রেখেই মূলত হচ্ছে আমাদের যেই গঠনতন্ত্র, যে স্ট্রাকচার, সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করছি। আমাদের এখানে আপনার যেমন যুক্তরাষ্ট্রের রিপাবলিক পার্টিকে আমরা আমাদের হিসেবে নিচ্ছি, আম আদমি পার্টি আছে, এরপর হচ্ছে একিপি পার্টি আছে। আমরা নেতৃত্বের দিক বিবেচনায় আমরা মূলত হচ্ছে রিপাবলিকান পার্টিকে প্রাধান্য দিতে চাচ্ছি, এবং হচ্ছে জনপ্রিয়তা এবং হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা নিয়ে দ্রুত কাজ করার জন্য সেই জায়গা থেকে আমরা তুরস্কের একে পার্টি এবং ভারতের আম আদমি পার্টি আর পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টি, এগুলাকেই মূলত আমরা হচ্ছে আইডল হিসাবে সামনে রাখতে চাচ্ছি। তো এই জায়গা থেকে আমাদের আদর্শিক জায়গা থেকে আমরা একটা পতাকার নিচে সকল আদর্শের মানুষকে জায়গা করে দিতে চাচ্ছি। ডানপন্থী মানুষ, বামপন্থী মানুষ, মধ্যমপন্থী মানুষ, এবং এর বাইরেও ছোট ছোট বিভিন্ন আদর্শিক যে গ্রুপগুলো আছে, কারণ হচ্ছে মার্ক্সবাদী আলাদা, আপনার হচ্ছে সমাজতান্ত্রিক মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, যে তার নিজস্ব আদর্শকে ধারণ করে একটা প্ল্যাটফর্মের নিচে, একটা ছাতা আমরেলার নিচে আসতে পারবে, আমরা সেই সুযোগটা করে দিতে চাচ্ছি। একই সাথে ইসলামিক একটা গ্রুপ ইয়ার মধ্যে আমাদের এই আমরেলার নিচে থাকতে পারবে, আবার সমাজতন্ত্রের একটা গ্রুপ আকারেও তারা এখানে আমাদের আমরেলার নিচে থাকতে পারবে, এবং তারা নিজেরাই নিজেদের মতো করে তাদের নিজস্ব লিডারশিপ তারা এখানে প্রতিনিধিত্ব করাতে পারবে চাইলে। এই ধারণাগুলো আসছে। এবং হচ্ছে আমাদের যে লিডারশিপের স্ট্রাকচার, আমরা কখনো মানে হচ্ছে এক কেন্দ্রিক লিডারশিপ করতে চাচ্ছি না, যে হচ্ছে দলের প্রধান যিনি হবেন তার কথাই সর্বা, এরকম বিষয় থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। আমরা একই সাথে হচ্ছে আহ্বায়ক, সদস্য সচিব সহ মেইন পোস্ট যেগুলো আছে এগুলোকে আমরা সাইজে হচ্ছে আপনার মাধ্যমে, মানে হচ্ছে ভোটাভুটির মাধ্যমে, আমাদের কাউন্সিলের মাধ্যমে যেন হচ্ছে তারা নির্বাচিত হয়ে আসে। আহ্বায়ক চাইলেই সদস্য সচিবকে সরাই দিতে পারবে, বা সদস্য সচিব সহ আরো 5-10 কোরাম করে চাইলে আহ্বায়ককে সরাই দিতে পারবে, এভাবে রাজনীতি করতে পারবে না। আমরা এরকম একটা নিশ্চয়তা চাচ্ছি। এবং পাশাপাশি হচ্ছে আমরা সেক্রেটারিয়েট গুলাকে বিভাজিত করতে চাচ্ছি। এটাকে মানে শুধুমাত্র সেক্রেটারির আন্ডারে সকল সেক্রেটারিয়েট রেখে, বা আহ্বায়কের আন্ডারে সকল সেক্রেটারিয়েট রেখে তাকেই একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র ক্ষমতা দিতে চাচ্ছি না। আমাদের এইগুলা হচ্ছে বিভিন্ন সেল আকারে, সেল সম্পাদক এবং হচ্ছে উইংগুলা যেন শক্তিশালী হইতে পারে, তাদের যেন নিজস্বতা থাকে, নিজেদের মতো করে কাজ করতে পারে, সেই বিষয়গুলো আমরা দিচ্ছি। আমাদের এখানে চাইলে বিভিন্ন উইং হবে, সেই উইংগুলাতে চাইলেই হচ্ছে দলের প্রধান বা দলের সদস্য বা দলের কেউ চাইলে হচ্ছে সেই উইংগুলার নেতৃত্ব পরিবর্তন আনতে পারবে একটা সিটির মাধ্যমে। সেই রকম সুযোগগুলো আমরা রাখতে চাচ্ছি। আপনারা সেগুলোর মূলত হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং হচ্ছে আমাদের রাজনৈতিক দলের যে পাওয়ার প্র্যাকটিসের বিকেন্দ্রীকরণটা আমরা মূলত চাচ্ছি। আমাদের এখানে
আমরা যতটুকু দেখেছি মূলত আমরা সংগঠকদেরকে পাওয়া ইয়ে করতে চাচ্ছি, এম্পাওয়ার্ড করতে চাচ্ছি। সংগঠক যারা হবে এবং হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন সম্পাদক হবে, সম্পাদকদেরকে আমরা এম্পাওয়ার্ড করতে চাচ্ছি। ওকে, আপনারা বলছেন যে এটি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটি তো বাংলাদেশের এইরকম। এক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি যে আপনারা কি এই নেতৃত্বের জায়গায় সকল তরুণদেরকে জায়গা দিচ্ছেন? এর সাথে কি অভিজ্ঞ কিংবা প্রজ্ঞাবান এরকম কি কেউ থাকবে শীর্ষে? দেখেন, আমরা হচ্ছে আমাদের যে লিডারশিপে আমাদের নেতৃত্বের জায়গায় আমরা তরুণ বৃদ্ধ সকলকে জায়গা করে দিতে চাচ্ছি। তবে আমরা অভিজ্ঞ যারা হচ্ছে রাজপথে প্রমাণিত তাদেরকে আমরা এখানে আনতে চাচ্ছি। আমরা রাজপথে প্রমাণিত না, কিন্তু অভিজ্ঞতা আছে কিংবা হচ্ছে রাজনৈতিক বিশারদ বা হচ্ছে টকশো করছেন এরকম লোকগুলোকে আমরা আসলে আমাদের লিডারশিপে আনতে চাচ্ছি। আনোয়ার মাসুদ, আমি একটু আপনাকে থামাই। সেটি হচ্ছে সুনির্দিষ্টভাবে আপনার যে শীর্ষ, আমরা যতটুকু দেখেছি যে 6 জনের একটা পদ থাকবে কিংবা 8 জনের, 6 জনের যদি থাকে, এই 6 জনের মধ্যে একদম বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিংবা শেষ করলেন নাহিদ ইসলামের যে বয়সী, এছাড়া যারা একটু প্রবীণ 40 ঊর্ধ্ব কিংবা 50 ঊর্ধ্ব কিংবা প্রবীণ বলতে যতটুকু আমরা বুঝি সেরকম বয়সী কি কেউ আছেন? দেখেন, অবশ্যই আমাদের এখন আপাতত না থাকলেও সামনের দিকে আমাদের এখানে আনা হবে। আমরা মূলত হচ্ছে প্রমাণ করে আসতে হবে। আমাদের দলে কেউ যদি দলীয় মেন অর্গানোগ্রামে বা লিডারশিপ আসতে হয়, তাদেরকে প্রমাণ করে আসতে হবে এবং বিশ্বস্ততার জায়গায় আসতে হবে। আমাদের এখানে বিএনপি থেকে সিনিয়র কোনো নেতা আসতে চাচ্ছে, ধরেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমি শুনবো, এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কিংবা এই বৈষম্যের রোধ কল্পিত এই সংগঠনটা শুরু হয়েছিল এবং সবাই এক ছাতার নিতে এসেছিল। সেখানে আপনারা হয়তো সামনে ছিলেন, কিন্তু রাজপথে তো সকল বয়সী মানুষই ছিল। রাজপথে প্রবীণও জীবন দিয়েছে। সেক্ষেত্রে প্রবীণদের এই কোনো শীর্ষ পর্যায়ে না আসা কি তাদের প্রতি বৈষম্য না? দেখেন, আমি একটা কথা বলতেছি, আমরা শুধুমাত্র একটা মিছিল করতে নামতেছি না, আমরা একটি সংগঠন করতে নামতেছি। এই সংগঠনটা হচ্ছে আপনার কাঁথা সেলাইয়ের সময় যে সুই সুতার যে সম্মিলন লাগে এবং হচ্ছে সেলাইয়ের মানে সেলাইয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে একটা সুতার পাশে আরেকটা সুতার যে সম্মিলনটা শক্তিশালীভাবে ভাবতে হয়। একটা রশি করতে হলে ছোট ছোট আপনার হচ্ছে সুতোর সম্মিলনে কিন্তু হচ্ছে একটা মোটা রশি হয়। তো সেই মোটা রশি সে বিশ্বস্ততা লাগবে, যেখান থেকে আমাদের ছিঁড়ে যাবে না। আমরা সেই জায়গাতে হচ্ছে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করছে এবং একই সাথে একই মানসিকতা লালন করে। আপনি হচ্ছে আমাদের এখানে অনেক প্রবীণ বৃদ্ধ অনেকেই আমাদের এই ইয়াতে আন্দোলনে শরিক ছিল, মিছিলে আমাদের সাথে ছিল, কিন্তু লিডারশিপে কখনো ছিল না। কিন্তু আমরা সেই লিডারশিপগুলোকে আমরা নিয়ে আসতে চাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। আমরা এটা হচ্ছে শুরু, এটা শেষ না। আমাদের এটা হচ্ছে নেতৃত্বের সম্প্রসারণ ঘটবে, যারা জায়গা পাওয়ার যোগ্য হবে তাদেরকে জায়গা করে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। আমরা মূলত এখন এই দেশের মানুষ আসলে হচ্ছে এই লিডারশিপে কাকে দেখতে চাচ্ছে। এই দেশের মানুষ এখন হচ্ছে এখান থেকে আমি বৃদ্ধ হিসেবে বা হচ্ছে একটা ফেস হিসেবে মনে করেন হচ্ছে অনেক সিনিয়র লোকজন আসতে চাচ্ছে, কিন্তু হচ্ছে দেশের মানুষ কি সেই সিনিয়র লোকটার নেতৃত্বে দলটা চাচ্ছে কিনা সেটা একটা বিষয়। আমরা কিন্তু মানুষের কাছে আমরা আহ্বান করেছি তারা লিডারশিপে কাকে দেখতে চাচ্ছে, তারা যাদেরকে দেখতে চাচ্ছে তারাই কিন্তু লিডারশিপে আসতেছে। দেশের মানুষের কাঁধে আমরা কাউকে চাপিয়ে দিতে চাচ্ছি না, এরকম ভাবে পরিচিত হয়ে দেশের মানুষ চাচ্ছে এমন কেউ থাকলে তাদেরকে এনে আমরা এই জায়গায় বসাতে প্রস্তুত। আমি একটু হাসিন ভাইয়ের কাছে ফিরছি। হাসিন ভাই সমরঙ্গনে ছিলেন দীর্ঘদিন এবং দেশ মানুষের কথা বলতে গিয়ে দীর্ঘদিন গুম ছিলেন। সুখ স্বপ্ন এই যে আগস্টে আবার তৈরি হলো, সেই স্বপ্নের জায়গা থেকে নতুন দল কি সেই স্বপ্নের তৈরিকে আসলে মানুষের স্বপ্নের জায়গা থেকে তৈরিকে কি মানে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে পারবে বলে মনে করেন, কিংবা এই যে ধারাগুলো বললো এই ধারাগুলো কি কিছুটা পরিবর্তন মনে হয়? যদি উনি যেটা বললেন মেনটেন করতে পারেন, আলহামদুলিল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। যদি বলছেন কেন একটু যদি মানে কি আপনার বাংলাদেশে সবকিছুই যদি বৃহত্তর রাজনৈতিক দলগুলি এদেরকে ওন করতেছে না এই বিপ্লবটাকে, এখন দল ছাড়া উপায়ও নাই, আমি দেখতেছি দল করতেই হবে। আর এদের ব্যর্থতা এরা স্বীকারও করতেছে না। এখন আমার মনে হয় আগামী নেতৃত্ব এই ইয়াং জেনারেশনের কাছে যাওয়া উচিত। না, সেই ইয়াং জেনারেশন তো সব দলের মধ্যেও আছে, অন্য দলগুলোর মধ্যেও তো ইয়াং নেতৃত্ব আছে যারা ছাত্র সংগঠন করে করে নেতৃত্বে এসেছে। রাজপথের আন্দোলন আর এদের কৃতিত্বের দাবিদার, এদেরকে পুরস্কৃত করা হয়নি তো। 3 জনকে দিয়ে আপনি কি পুরস্কৃত করলেন? বাকি সবই তো সুশীল। যদি আপনার উপদেষ্টা সবগুলি ছাত্র হইতো আজকে এই সমস্যার সৃষ্টি হইতো না, কিন্তু সমস্যা সৃষ্টি করা সমস্যা
আস্থা সংকট থেকে রাজনৈতিক দলটা হচ্ছে। এরপর কি হয় না হয় এই অচিন্তা মধ্যে তারা আছে, তাদেরকে পুরস্কৃত করা হয় নাই। আপনি পুরস্কার নেয়ার জন্য কি তারা আন্দোলন করেছিলেন? তারা একটা পরিবর্তনটাই পুরস্কার, পরিবর্তন করতে পারে নাই। আজকে দেখেন সংস্কার করতেছে, সংস্কার ফল আমরা পাচ্ছি না, যেটাই বলতেছে সেটাই বিরোধী দল যারাই দলে আছেন তারা বাধা সৃষ্টি করতেছেন। যে হান্নান মাসুদ, আপনি কি মানে উপদেষ্টা হতে চেয়েছিলেন এবং আপনাদেরকে সেই পুরস্কার দেওয়া হয়নি বিধায়ী আপনারা রাজনৈতিক দল করবেন? দেখেন হচ্ছে আমাদের সেই উপদেষ্টা পরিষদে আমাদের কথা আমাদেরকে অফার করা হয়েছিল যে সকলকে উপদেষ্টা করা হবে, কিন্তু আমরা সেটা সম্মানের সহিত ডিনাই করেছিলাম। আমাদের এখানে যে 3 জন উপদেষ্টা পরিষদে গিয়েছিলেন তারাও কিন্তু উপদেষ্টা হতে চান নাই। সকলের জোরাজুরিতে যে হচ্ছে একটা স্বীকৃতি লাগবে, গভর্নমেন্টটাকে যদি আপনি লেজিটিমাইজ করতে হয়, গভর্নমেন্টটাকে যদি হচ্ছে আপনার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হয়, তাহলে আপনাদের লিডারশিপে যারা আছে তাদের কয়েকজনকে অবশ্যই যেতে হবে গভর্নমেন্টকে বৈধতা দেওয়ার জন্য। সেই বৈধতা দেওয়ার প্রশ্নে ওনারা এখানে গেছেন। আমরা মূলত সবসময় আমরা মানুষের সাথে থাকতে চেয়েছি। আমরা বলেছিলাম যে হচ্ছে আপনাকে একটা কথা এখানে বলি স্পষ্টত, যখন 2রা আগস্ট আমাকে যখন হচ্ছে 1 দফা দেওয়ার জন্য জোরাজুরি করতে হচ্ছিল, তখন প্রাথমিকভাবে রাজি হলো। পরবর্তীতে যেই বিষয়টা আসছিল যে হচ্ছে যেই একটা লেখা আমাকে দেওয়া হয়েছিল যে এটা ঘোষণা করলে আপনারা এইভাবে ঘোষণা করেন, তখন আমার কাছে স্পষ্ট ছিল কারা ক্ষমতায় যাচ্ছে, কয়দিন থাকবে, কতদিন পর মানুষের হাতে ক্ষমতা বুঝিয়ে দিবে, এটা স্পষ্ট করবেন, তারপর আমরা ঘোষণা দিব। আপনারা হয়তো সাইর ভাইয়ের পোস্টও দেখেছেন যে হচ্ছে সাইর ভাই এটাকে ইঙ্গিত করেছেন বারবার যে আমি ডিরেক্টলি না করেছি। কারণ হচ্ছে তখন আমরা এমন অবস্থায় ছিলাম যে চাইলে আমাদেরকে মেরে পেলেন আপনারা, কিন্তু হচ্ছে আপনি আমাকে বলতে হবে কারা ক্ষমতায় যাচ্ছে, কয়দিন থাকবে, কয়দিন পরে মানুষের হাতে ক্ষমতা বুঝিয়ে দিবে। তখন আমাকে বলছিল যে হচ্ছে এটা তো হচ্ছে পরবর্তীতে দেখা যাবে, আগে ক্ষমতাটা খালি হোক, কিন্তু আমরা সেই জায়গায় রাজি হই নাই, ডিরেক্টলি না করে দিয়েছিলাম। ঠিক একইভাবে আমাদের তখনও ক্ষমতার লোভ ছিল না, ওই যে লোভ লাগানো চেষ্টাই ছিল যে নাহিদ ইসলামরা তো এককভাবে কুক্ষিগত করে নিবে, তোমরা তো কিছুই পাবা না, যেটা হয়তো ওনাদের পোস্টও আপনারা লক্ষ্য করেছেন যে হচ্ছে কি বলছে। ঠিক তখন বলছি যে আমাদের যারা লিডারশিপ তারাই এই আন্দোলনের নেতৃত্ব দিবে, যেহেতু ওনারা ছিলেন না, আমরা নেতৃত্ব দিয়েছি, উনি আসছেন, নাহিদ ভাই আসছেন, সুতরাং আমি নাহিদ ভাইয়ের ছোট হিসাবে সেই জায়গাতে সরে যেতে হবে না। সর্বশেষ বঙ্গভবনে যে শপথ অনুষ্ঠান হচ্ছে সেই দিন আমাকে ওই গ্রুপেরই একজন আমাকে বলতেছিল যে হচ্ছে আজকে তুমিও উপদেষ্টা শপথ নিতে। আমি বলছি না, আমার ভাইয়েরা শপথ নিয়েছে মানে আমি শপথ নিয়েছি, একই কথা। তো এই জায়গাটাই স্পষ্টত হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের ক্ষমতার প্রতি আমাদের কোনো ধরনের আকাঙ্ক্ষা এই পর্যায়ে আসে নাই। আমরা মানুষের সাথে কাজ করে দেশের পরিবর্তন দেখতে চেয়েছি। আমরা যেদিন হচ্ছে আন্দোলন করছি, যে পরিবারকে যেদিন আমার বাবাকে বলতেছি বাড়ি ছেড়ে আপনারা অন্য জায়গায় অবস্থান নেন, আমরা 1 দফার ঘোষণা দেবো, আমরা জাস্ট আমাদের স্বপ্নটা একটাই ছিল, এই সরকার পরিবর্তন হলে ওই যে সাইদাবাদের চাঁদাবাজিটা হচ্ছে এই চাঁদাবাজিটা হবে না, গভর্নমেন্ট পরিবর্তন হলে এই যে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে সেইটা হবে না। আমার স্বপ্ন ছিল যে আমার যে হচ্ছে চেয়ারম্যানঘাট থেকে নলছিরাঘাট আমার নদী পার হইতে যে 500 টাকা দিতে হচ্ছে, এটা হয়তো বা 300 টাকায় নেমে আসবে, 200 টাকায় নেমে আসবে। আমার এই পরিবর্তনের কথা মাথায় আসছিল। আমার মাথায় আসছিল যে এই যে নৌকায় উঠতে নামতে যে মানুষকে একজনের গায়ের উপর একজনকে পড়তে হচ্ছে, সেটা থেকে মানুষ সম্মানের সাথে যাতায়াত করতে পারবে, সেই পরিবর্তনটা আসতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানে হচ্ছে এই পরিবর্তনটা এখন কিন্তু আমাদের চোখে পড়ছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, আমলাতান্ত্রিক বাধাগ্রস্ত, রাজনৈতিক ফিল্ডে চাঁদাবাজি হচ্ছে নিয়মিত, মানে যে যেখান থেকে পারতেছে সে সেখান থেকে খাচ্ছে, কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং আমরা এখন এই পর্যায়ে এসে নাহিদ ইসলামকে আমরা মাঠে আনতে হচ্ছে, কারণ হচ্ছে নাহিদ ইসলাম আমাদের ফেস, এবং ওনাকে এই জায়গা থেকে আমাদের এটার বিরুদ্ধে আমাদের লড়াইটা আবার করতে হবে। ধন্যবাদ। সেই শূন্য থেকে সেই সংগ্রাম শুরু করে যে পরিবর্তনের কথা বলে স্বপ্ন দেখে মানুষকে তখন রাস্তায় নামিয়েছি, আমরা আরেকবার মানুষকে রাস্তায় নামানোর জন্য কিন্তু আমরা আবার প্রস্তুতি নিচ্ছি। তবে এটা হবে রাজনৈতিক মুভ। আমরা একটা বিষয় বুঝতে পারছি যে রাজনৈতিক ঘোষিত রাজনৈতিক মুভ ছাড়া আসলে হচ্ছে বাংলাদেশের পরিবর্তন সম্ভব না, এটা আমাদের মাথায় এবং বিবেকে খুব ভালোভাবে এসেছে। হান্নান মাসুদ, আপনার কাছে ফিরবো এবং ফিরছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, আপনার কাছে। আপনি বিরতির আগে যেটি বলছিলেন যে আস্থা সংকট, আস্থা যদি সংকট হয়, সেই আস্থাবান কি এই 18 কোটি 20 কোটি এই মানুষের মধ্যে আস্থা সম্পন্ন লোক আমাদের নেই? কেন নেই, সেটি কেন মনে করছে? বোঝার চেষ্টা করেন, 16টা বছর একটা শাসক চেপেছিল জোর করে, ইভেন তাদের 9 সালের নির্বাচন সেটাও অবৈধ, তাকে এত সিট সে পাওয়ার কথা না। মইনুল আহমেদের জীবন রক্ষা করার জন্য কোনো অবস্থায় যাতে বিএনপি ভুলেও না আসতে পারে, এতটা দূরদর্শী কাজ করছেন, তাতে মানে 90% সিট মনে পেয়ে গেছে আওয়ামী লীগ। এখন এই 16 বছরে যে ফ্যাসিস্ট মেকানিজমটা শুরু হয়েছে, বাট ডিসি হয়েছে এই 16 বছরের ডিসির কাছাকাছি চলে গেছে, আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল কাছাকাছি, সিনিয়র মেজর, পুলিশে তো এসপি। এই মেকানিজম থেকে বেরোয় এসে ছাত্ররা
মানে ওদেরকে দূর করছে বটে, সব জায়গায় একই ফরম্যাট, কার উপরে আস্থা আনবেন? আপনার মনে করেন সেনাবাহিনী আমাদের সব ভালো, ওয়াকাউর ভালো, উনি পরিবর্তন আনছেন, উনি ঘুরে গেছেন, ছাত্রের সাথে ঘুরে গেছেন, আর ওনার সাথে কি জেনারেলরা ঘুরছেন? সব তো ঘুরেন নাই। মনে প্রাণে তো তারা চেতনা ধারণ করে আছেন কিছু 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 কিছু, জি হয়তো কিছু কিছু বলতেছে যেটা দৃশ্যমান হয়েছে, বাকি তো অন্তরে আছে। আমি যদি ধরা খাই, সুতরাং ওই জায়গায় গো ধরে বসে আছে। এখন উচিত আসলে আস্থার জায়গায় আসা। এই 18 কোটি জনগণ মনে করেন, আমি তো মনে করি আস্থার জায়গায় সততা, এই সততা ছাড়া এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এত ব্যর্থ হয়ে গেছেন। ওনার তো উচিত, আমি পারলাম না, মানুষ তো সব দিনই সবাই পারবে না, অন্য কাউকে দেন, ইয়াং ছেলেরা পারবে। আপনার না পারেন, নিয়ম হলো একদম তৃণমূলের সৈনিকদের থেকে জিজ্ঞেস করেন সমস্যাটা কি। এখন নিরাপত্তা সংকটে পুরো ঢাকা শহর সব জায়গায়, ওখানে আপনার কোনো নির্বাচিত কোনো মেম্বার নাই বা কমিশনার নাই, যোগাযোগ তো নাই থানার সাথে, এমপিও নাই, তো কে তথ্য দিবে পুলিশকে এইখানে চোর আছে, বাটপার আছে? তারপরে ঢাকার শহরে যত পুলিশ ছিল এদিকে সরাই দেওয়া হয়েছে, তোর অপরাধিক অনেক অপকর্মের সাথে জড়িত। এখন আনাছে মফস্বলের পুলিশ, এর কাছে নতুন জায়গা, সে কিছু তথ্য পাচ্ছে না, কাঙ্ক্ষিত মাত্রা যাইতেও পারতেছে না। এখন কথা হলো, আপনাকে এগুলো বুঝতে হবে, অ্যাড্রেস করতে হবে। আপনি প্রতিটা থানায় 20 জন করে লোক নেন, ইয়াং ছেলে, একদম ঘুষমুক্ত, আপনি সকল তথ্য পাবেন। এই জিনিসটা উনি বুঝেন না। জি হান্নান মাসুদ, আস্থা সংকটের জায়গায় আবার যাই, সেটি হচ্ছে বাংলাদেশে এখন আপনারা এখনো রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ তো করেননি। বাংলাদেশে যারা ক্রিয়াশীল এই মুহূর্তে রাজনৈতিক শক্তিগুলো আছে, তাদের মধ্যে সেই দল অথবা দলের পরিচালনার সাথে যারা আছে, তাদের কি জনগণ আপনি মনে করছেন যে কারো প্রতি আস্থা নাই, কেউ আস্থা সম্পন্ন না? দেখেন, আমি আস্থা হিসেবে আপনি যদি বলেন যে হচ্ছে বিএনপিতে আস্থা রাখা যায় এমন কয়জন মানুষকে দেখেন, আমি সেখানে 100 জনকে বের করে দিতে পারবো। আপনি যদি জামাতে দেখেন, আমি সেখানে 50-60 জন 100 জনকে বের করে দিতে পারবো। কিন্তু আপনি যদি দল হিসেবে আস্থা রাখতে বলেন, তাহলে সরি। কারণ হচ্ছে ওই আস্থা যাদের উপর রাখা যায় তারা আসলে দলটা পরিচালনা করে না, তারা আসলে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে তাদের সেই প্রভাবটা নাই। এখন এই আস্থার সংকটটা তো আজকে আপনি 16 বছরের না, আসলে এই আস্থাটা অনাস্থা তৈরি হওয়ার মেইন কারণটা হচ্ছে যে 47 থেকেই ধরেন না আপনি ব্রিটিশদের বিরুদ্ধে 190 বছর লড়াই করে এসে পাকিস্তান করছে আস্থা, যে হচ্ছে একটা আমরা এই অঞ্চলের মুসলিমরা খুব ভালো থাকবো, খুব একচ্ছত্রভাবে থাকবো, আমরা অনেক উন্নতি ঘটাবো। কিন্তু কি হয়েছে, 52 তাই সেই দেখা গেছে ভাষা নিয়ে টানাটানি, এবার মার ধর মার কাট, এই ভাষার প্রতিবাদ করতে হয়েছে, আর আস্থার সংকট তৈরি হয়েছে। 64-তে সবাই মিলে ভোট দিয়ে, 54-তে যুক্তফ্রন্টে নির্বাচন করলো, যে হচ্ছে ভোট দিয়ে যে হচ্ছে না, মানুষ প্রথমবারের মতো ভোটাধিকার পেয়ে স্বাধীন পাকিস্তান আমলে যে হচ্ছে ক্ষমতায় থাকবে, কিন্তু 1.5 বছর না 39 দিন না যেতে সেই সরকারকে ভেঙে দেওয়া হলো। 71-এ এত বড় লড়াই করে, 69-এ গণঅভ্যুত্থান করছে, 71-এ এত বড় লড়াই করে স্বাধীন একটি বাংলাদেশ, স্বাধীন পতাকা, স্বাধীন মানচিত্র, তারপর কি হয়েছে, রক্ষী বাহিনী। এরপর হচ্ছে এতদিন খাইছে তারা, এখন খাইবে আমার লোক, না হয় লাল ঘোড়া দাপড়াইয়া দিব। শুরু হয়েছে লাল ঘোড়ার দাপড়ানি, সারা দেশে যে অবস্থা হয়েছে। এরপরে আইসা শুধু মেজর জিয়ার যেই কয়েক বছরের শাসন আমল ছিল, সেই শাসন আমল ছাড়া আর কোন আমলে মানে হচ্ছে নেতৃবৃন্দ বা হচ্ছে রাজনৈতিক নেতারা তারা আস্থা জনগণকে আস্থায় নিতে পারছে? কোন আমল? কেন 90-এর গণঅভ্যুত্থানের পরে 91 নির্বাচন হলো, কেন আবার 96-94 থেকে আবার কেন হচ্ছে ভোটের জন্য, ভোটের অধিকারের জন্য আবার হচ্ছে এই দেশে ধর মাঠ কাটাকাটি মারামারি হইতে হইলো? কেন হলো? আবার হচ্ছে পরবর্তীতে এত ধরঘাট মারামারি পরে তত্ত্বাবধায়ক আসলে আবার 7-8 সালে এসে আবার হচ্ছে আস্থাটা কোথায়? আমাদের পূর্ববর্তী প্রজন্মকে আসলে আমাদের কাছে স্বীকার করতে হবে, আমরা ওনাদেরকে নিয়ে আগাইতে চাই, ওনাদেরকে বাদ দিয়ে আগানো পসিবল না। কিন্তু ওনাদেরকে তো বলতে হবে যে আমরা এই কারণে তোমাদেরকে সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারি নাই। আসলে আমাদের এই প্রজন্মের কি দোষ? মানে আমি তো আর 71-এ ছিলাম না, আমি তো আর 90-এ ছিলাম না, আমার জন্ম হয়েছে, আমি তখন মায়ের পেটেও আসিনি, জন্ম হয়েছে 2000 সালে। আমি তারপর থেকে কেন, আমি 2000 সালে জন্ম নেওয়ার পর থেকে, যখন থেকে আমার বোধ বুদ্ধি হয়েছে, তখন থেকে কেন আমার বাড়ির ফ্যাশন মানুষকে হঠাৎ করে রাতের বেলা এসে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পরের দিন খোঁজ পাওয়া যাচ্ছে না, আমি কেন এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে বড় হইতে হবে? এই দায়িত্ব আপনার রাজনৈতিক দলকে, শুধু আমি আওয়ামী লীগকে দিব? আপনার দীর্ঘ সময় ধরে আমাদের স্বাধীন বাংলাদেশ দিতে পারেন নাই, নিরাপদ বাংলাদেশ দিতে পারেন নাই। এখন যখন আমরা বলছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা নিরাপদ বাংলাদেশ দিতে চাই, তখন বলতেছে অভিজ্ঞদেরকে লাগবে, আমরাই দিব, তোমরা বাচ্চা পোলাবেন পারবা না। তো আমরা বাচ্চারা তো পারবো না, ঠিক আছে, আপনারা এতদিন দিতে পারেন না কেন? আপনাদের হাতে তো 50 বছরই ছিল, 50 বছরে দেন নাই কেন? আমি তো দেখতেছি আমারই দিতে পারেন না, আমি এই জন্য অনাস্থায় আছি যে আপনারা আমার পরবর্তী প্রজন্মও দিতে পারবেন না। আমি বিয়ে শাদী করলে আমার সন্তান আসবে, আমার ভাইয়ের ছেলে আছে, আমাদের পরবর্তী প্রজন্ম আছে, ছোট ভাইয়ের আছে, আমার স্টুডেন্ট আছে, আমি তাদেরকে কি বলবো?
তাদেরকেও কি একই কথা বলবো? তারা তো আমাদেরকে প্রশ্ন করবে, আপনাদের কথাই না 2024 সালে মানুষ রাস্তায় নেমে 2000 জন জীবন দিয়ে দিছে, তাহলে এখনো কেন হচ্ছে তারা ভোট দিতে পারতেছে না, এখন কেন হচ্ছে ভোট ডাকাতি হচ্ছে, এখনো কেন হচ্ছে চাঁদা দিতে হচ্ছে? আমাকে প্রশ্ন করবে না? আমার পরবর্তী প্রজন্ম, সেরকম দায়িত্বটা আমরা নিচ্ছি। এখন আপনারা আমাদেরকে সঙ্গ দিতে হলে আপনারা দীর্ঘ সময় যে পারেন নাই সেটা স্বীকার করেই আসেন যে আমরা এত দীর্ঘ সময় ধরে পারি নাই, তোমাদের এই স্পিডটাকে আমরা বুঝতে পারতেছি, আমরা আমাদের অভিজ্ঞতাটাকে তোমাদের পিছনে কাজে লাগবো, আমরা কেন পারি নাই কারণগুলো আমরা তোমাদের কাছে উপস্থাপন করে দিব, যাতে তোমরা এইভাবে পিছপা না হয়। এই কোঅপারেশনটা আমরা চাচ্ছি। আসলে দেখা যাচ্ছে ক্ষমতার মুহে এতটাই অন্ধ, ক্ষমতায় যেতে হবে। আমরা যখন বলি হচ্ছে স্থানীয় প্রশাসন নির্বাচন দরকার, স্থানীয় সরকার নির্বাচন দরকার, সমস্যাটা কোথায়? আপনার মনে হচ্ছে দেশে আপনি এত বড় একটা আয়োজন করবেন জাতীয় সংসদ নির্বাচনে, 1 বছরের মধ্যে আপনি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে এত বড় আয়োজন করতে পারবেন, কেন আপনি 100টা করে আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে দেখতে পারেন না আসলে নির্বাচন করার সেই সক্ষমতাটাই নির্বাচন কমিশনের আছে কিনা, এই প্রশাসনের আছে কিনা? আমি তো দেখতে পারতেছি আপনি তো আপনার তৃণমূল পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের সাদাবাজ দখলবাজ গুলারে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, এত বহিষ্কার করে, এত ইয়া করে। তো এদেরকে আপনি কিভাবে সেই নির্বাচনের দিনে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? তারা তো যাই কেন্দ্র ভাববে, আপনার কথা তখন শুনবে না। আমি একটু হাসিন ভাই আপনার কাছে আসি আবার, সেটি হচ্ছে যে এই যে আস্থা সংকটের কথা বললেন অথবা অনেকগুলো অভিযোগ, এই অভিযোগের জায়গায় আমি একটু কোট করি, সেনাপ্রধান আজকে বলেছেন নিজেরা কাদা ছোড়াছুরি করলে দেশ এবং জাতি বিপন্ন হবে। এটি কি সেই ছোড়াছুরির পর্যায়ে যাচ্ছে কিনা? আর হচ্ছে আমরা কিন্তু 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে দেশের অন্যতম রাজনৈতিক দুই শক্তি এই মুহূর্তে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু ঠিক এই হান্নান মাসুদের যে কথাগুলো বলছেন এইভাবেই কর্মীদের বোঝাচ্ছেন, আস্থায় নিতে বলতেছেন, এবং জামাতের আমির সহ তাদের নেতারাও এইভাবে বলছেন, মানে শীর্ষ নেতারা। তো শীর্ষ নেতারা তো আমরা দেখছি যে হান্নান মাসুদ যেটি বলছেন সেই একই সুর, একই বয়ান তাদের। তো যদি শীর্ষ নেতারা একই বয়ান দেয় তাহলে তো আস্থা সংকট কেন আমাদের থাকবে? ভুল স্বীকার না করে যদি দেয়। ভাই, এই যে রাজনীতি যারা করে, ছাত্র ছাড়া বাহি যারা আছে, তাদের উপার্জনটা কি? সব বেকার। এরা যদি কোথাও চাকরি করতো তাহলে এই রাজপথে এত লোক দেখতে পাইতেন না। আমরা কর্মসংস্থান তো ঠিক করিনি আমরা, আর কর্মসংস্থানের বেকার লোকগুলি আমার রাজপথের লোক। আজকে সে কখনো বিএনপির সাথে, কখনো অন্য দলের সাথে ঘুরতেছে। আজকে পটকা মারে কি? একই ব্যক্তি মারতেছে এক এক নামে, টাকা দিলে পটকাটা মেরে দিচ্ছে। তা আমরা তো নিজেরই সমস্যা সৃষ্টি করছি রাজনীতিবিদরা। আমরা তো এই সমস্যাগুলো অ্যাড্রেস করি নাই, যে আমাদের সমস্যাগুলি বেকার সমস্যা সমাধান করতে হবে, এই যে শোডাউন করতে হবে। শোডাউন ডাকেন তো, গার্মেন্টসের কয়জন আসে? ও তো আসবে না। আপনাকে কেন একদিনের নির্বাচন করতে হবে আমার সেটা বলেন। আমি তো চাই ওই পরিবেশ হোক যে সবাই এসে মানে ভোট দিবে। আপনি 3 সপ্তাহে 3টা নির্বাচন, 3 সপ্তাহে 3 বারের নির্বাচন, জাতীয় নির্বাচন একদিনে কেন করবেন? এই 18 কোটির দেশে আপনি একদিনে করলে হবে? এত নিরাপত্তা দিতে পারবেন আপনি? জি, সেটি না হয় আরেকটা প্রশ্ন। আরেকটা বিষয় কোট করি, এখানে যেসব উশৃঙ্খল কাজ হচ্ছে, আপনি এর আগে অনেকগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার যে ব্যর্থতা সেটি এনেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় এনেছেন। সেখানেই কিন্তু কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, বিগত সরকারের দোসররা টাকা পয়সা দিয়ে করানো হচ্ছে, এটি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য। আর সেনাপ্রধান বলেছেন, তিনি বলেছেন উশৃঙ্খল যেসব কাজ হচ্ছে তা নিজেদেরই তৈরি, এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনোই শান্তি শৃঙ্খলা ফিরবে না। এই মেসেজটা, দুটো মেসেজকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা দেখেন, দীর্ঘ 16 বছর বিএনপি তৃণমূলের লোকরা খাবার দাবার কষ্টে ছিল, এখন একটা ভ্যাকুয়াম হয়েছে। এই ভ্যাকুয়ামটাকে তারা কাজে লাগাচ্ছে। তৃণমূলের কথা উপরে বুঝতে চাচ্ছে না, উপরে লোক তৃণমূলের কথা বুঝতে চাচ্ছেন না, এমন চাঁদাবাজি চলতেছে। এমন এই চাঁদাবাজি বললাম বেকার সমস্যা, আপনার কর্মসংস্থান ঠিক করেন নাই তো। এখন এই চাঁদাবাজি না কমলে তো আপনার কোনো শান্তি আসবে না। এরাই মাস্তান সৃষ্টি হবে, এরাই ওই আপনার রাহাজানি লুটপাট করবে। আপনি ওই পরিবেশটা সৃষ্টি করতে হবে। আপনার মূল জিনিস হলো তথ্যকে দিবে, একটা থানার তথ্য দিতে হবে, স্যার এখানে টাকা জমা হয়েছে। কোন লোকটা যাবে থানায় এই জিনিসটা বলার জন্য? আপনি জানেন মামলা হলে কি হবে? সাক্ষী দিতে হবে লোকটাকে আদালতে, যে সে আদালত কোথায়? সেই পুরান ঢাকায়। এটা অনেক বিচার ব্যবস্থা। আপনার কি দরকার পুরান ঢাকায় একটা আদালত? 4টা আদালত নাই কেন ঢাকা শহরে? একটা সাক্ষী দেওয়া কি কষ্ট? মানে 4 দিকে 4টা, সেটি মিনিমাম 4টা। কেন হবে না? আদালত ন্যায় বিচারের জন্য। এই লোকটা সাক্ষীটাকে নিয়ে যাব প্রতিষ্ঠিত করার জন্য। একটা অপরাধ দেখলেও লোকজন আসা কিন্তু বলে না পুলিশকে আমি এটা দেখছি, বিপদে পড়বে সে। গাড়ি এক লোকটা আহত করার পরেও গাড়ি থামায় লোকটাকে নেয় না, কারণ তাকে আবার সাক্ষী হইতে হবে, মারা গেলে বিপদে পড়বে।
তা আমাদের কালচারটা হয়েছে এরকম, বিচার ব্যবস্থার এই অনৈতিক কারণের জন্য আমরা অ্যাভয়েড করি। সুশীলরা, গরিবরা যতটা আগায় আসে আমরা আসতে পারি না। আমার মনে হয় গোয়েন্দা তত্ত্ব বৃদ্ধি করেন। জি, ধন্যবাদ। আমি খুব বেশি সময় দিতে পারবো না। আজকে সেনাপ্রধানও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে যে কথা বলেছিলেন সেই কথা অনুযায়ী ছিল, অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে কথা বলেছেন। আমরাও যতটুকু জানি যে আপনারা যে দল গঠন করবেন সেটিও নির্বাচনকে লক্ষ্য রেখেই মূলত হওয়ারই কথা। আপনাদের মূল বয়ান কি থাকবে আসলে জনগণের কাছে? এই বয়ানের মধ্যে আমাদের পার্থক্য আছে। আমরা নির্বাচনকে লক্ষ্য করে আমাদের দল হচ্ছে না। আমাদের দল হচ্ছে আমাদের যে দেশের যেই অন্যায্যতা আছে, অনিয়ম আছে, সেই অনিয়মগুলা মানে ধুয়ে মুছে সাফ করার জন্য। এর মধ্য দিয়ে যদি নির্বাচন পর্যন্ত যেতে হয় আমরা সেদিকে যাব। তিনি অনেকের কথা বলেছেন যে লক্ষ্যটা আমাদের নির্বাচন না, সকল রাজনৈতিক দলের লক্ষ্যটা হচ্ছে নির্বাচন, কিন্তু আমরা ওই মুহূর্তে নির্বাচন করার জন্য আমাদের রাজনৈতিক দল হচ্ছে না। আমাদের এখানে আমাদের আবেগের জায়গা আমাদের এই অভ্যুত্থান হয়েছে, এত স্বপ্ন নিয়ে আমরা রাস্তায় নেমেছি, এতগুলো লড়াই করেছি, জীবন বাজি রেখেছি, গুলি খেয়েছি, কিন্তু তারপরও দেখতেছি যে আমাদের যে পরিবর্তনগুলো আমরা দেখতে চাচ্ছি সেই পরিবর্তনগুলো হচ্ছে না। এই পরিবর্তনগুলো যদি আমরা বুঝতে পারতাম যে এই সরকারই দিতে পারতেছে তাহলে আমাদের রাজনৈতিক দল করার প্রয়োজনই পড়তো না। এই পরিবর্তনগুলো যদি বিএনপি দিতে পারবে এই কনফিডেন্স আমাদের থাকতো, আমরা রাজনৈতিক দল যেতাম, আমরা সবাই বিএনপির সাথে রাজনীতি করতাম যারা করার জন্য, যারা আসলে রাজনীতি। আমাদের রাজনীতি কয়জন আসতেছি মেন্ডির সাথে? 5-7 জন, 10 জন, 15 জন। বাকি তো সাধারণ মানুষ যারা এই স্বপ্নের সাথে। আমরা মূলত আমাদের স্বপ্নের জন্য, আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখতেছি সেই স্বপ্নের জন্য রাজনৈতিক দল করতেছি, ভোটের জন্য না। আমরা সংসদে যাওয়ার জন্য না। আর যে বিষয়টা বলা হচ্ছে উচ্ছৃঙ্খল নিয়ম কানুন করলে, আসলে বাস্তবতা হচ্ছে কি আজ থেকে 3-4 মাস আগে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কেন দেওয়া হয়েছে? কি তারা ব্যারাকের ভিতর থাকার জন্য, বা বিভিন্ন জায়গায় বসে বসে এক একটা থানায় একটা ক্যাম্প করে থাকার জন্য? আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে কারণ পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে, তারা কাজ করতে পারছে না, তারা ভেঙে গেছে। কি এখন আপনি ঢাকা শহরে গত 15-20 দিনে যে এই পরিমাণের আপনার চুরি ছিনতাই হচ্ছে, মানুষের উপর আক্রমণ হচ্ছে, আর্মি বের হয়ে টহল দিলেই, সকাল বিকাল 2 বার টহল দিলে ভয়ে সবগুলা ঘরে ঢুকে থাকে। এই জায়গায় আমি একটা কথা বলতেছি, কিন্তু দেখা গেছে কি উচ্ছৃঙ্খলতা এখন মানুষ গত পরশু থেকে রাস্তায় নেমে গেছে। রাতে তারা পাহারা দিচ্ছে। গতকালকে 10-15টা জায়গায় গণধোলাই দিয়েছে। কেন? মানুষকে আইনটা নিজের হাতে তুলে নিতে হচ্ছে। মানুষ তো গত 15 দিনে কিন্তু দেয়নি, গত 2 দিন দিতে হচ্ছে। আপনার আর্মি প্রধানকে, সেনা প্রধানকে কঠোর হইতে হবে। সেনা প্রধান বলেন যে এখন কঠোর হবেন না। আপনি কখন কঠোর হবেন? আপনি অস্ত্র উদ্ধার করতে পারেন না, আমারও বলে নির্বাচন দিবেন ডিসেম্বরে। আমি কেন নির্বাচনে যাব যেখানে আমি জানি যে প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে হাজার হাজার অস্ত্র আছে। আপনি অস্ত্র উদ্ধার করেন না, আপনি আমারে নির্বাচনে নামাচ্ছেন। ধন্যবাদ হান্নান মাসুদ। আমি একদম 30 সেকেন্ডে একটু কমেন্ট চাই। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় সেনাপ্রধানও আজকে বলেছেন যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বই হুমকির মুখে পড়বেন। তিনি একাধিকবার বলেছেন যে আমি সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে বারবার বিষয়টি। এই ঐক্যবদ্ধ আসলে থাকার কতটুকু সুযোগ হবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন? একদম 30 সেকেন্ডে বলবেন। আমাদের ঐক্যবদ্ধ থাকার একটাই জায়গা, সেই স্বপ্নটা। আপনারা আমাদের সেই স্বপ্নকে কেন্দ্র করে, যে স্বপ্নকে কেন্দ্র করে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, সেই স্বপ্নকে কেন্দ্র করে সবাই মুভ করতেছেন। সেই জায়গায় আসেন, দেখবেন যে বাংলাদেশের মানুষ এমনিতে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি একজন ক্ষমতার জন্য লড়াই করবেন, আরেকজন চাঁদাবাজি করবেন, যে চাঁদাবাজিটাই রাজনীতি এটা দেখাচ্ছেন, তাহলে আমি কেন আপনার সাথে ঐক্যবদ্ধ কাজ করতে পারবো? কি আমার কথা আমরা ভাই উপার্জন বাইরে থেকে করি, বিদেশ থেকে টাকা আসে। ব্যাপারে আমি একটু ঐক্যটা কেন দরকার পড়তেছে? বিভেদ, ওই চাঁদাবাজি, অর্থ উপার্জন। আমি কেন ইউরোপের মতো একটা দেশ হতে পারবো না, জার্মানির মতো দেশ হতে পারবো না? ঠিক আছে, কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত ঐক্যটা আমরা থাকবো কি? ঐক্যটা থাকতে হবে, কিন্তু ঐক্য না থাকলে সার্বভৌমত্ব চলে যাবে, এই জায়গায় আমি সেনাবাহিনী ঐক্য না থাকলে সার্বভৌমত্ব চলে যাবে, এই জায়গায় আমি একমত না। সার্বভৌমত্ব থাকবে অটুট, ভারতকে ভয় পাওয়ার কোনো স্কোপ নাই, পরিষ্কার। অনেক ধন্যবাদ। আমাদের ঐক্য হওয়া উচিত দেশ গড়ার জন্য, সংস্কার করার জন্য। অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, বীর প্রতীক আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ আপনাকেও, এবং শুভকামনা থাকলো আপনাদের নবগঠিত দলের জন্য এই অনুষ্ঠান থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই আজকের আলোচকদের মতো ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশ 24-এর কাঙ্ক্ষিত যে বিপ্লবের যে স্বপ্ন দেখেছিল, যে সেই স্বপ্নে এগিয়ে যাবে, এবং সেই স্বপ্ন কল্যাণমূলক দেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।